ভৌত রাশি আমাদের এই পৃথিবীতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি সেগুলোকে আমরা ভৌত রাশি বলি। অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা পরিমাপ করতে পারি না। যেমন ধরো সুখ, দুঃখ, হাসি, কান্না, এগুলো আমরা কোনো পরিমাপ করতে পারি না, তাই এগুলো ভৌত রাশি নয়। যে বিষয়গুলো আমরা পরিমাপ করতে পারি সেগুলোকে ভৌত রাশি বলে। যেমন ধরো কোনো একটা দণ্ডের দৈর্ঘ্য কত মাপছি, তাহলে এটা মাপতে পারি। একটা দণ্ডের দৈর্ঘ্য বিভিন্নভাবে আমরা অতীতকাল থেকে মেপে আসছি। কখনো হাত দিয়ে পরিমাপ করি, যে একটা দণ্ডের দৈর্ঘ্য হয়তো দেখলাম 3 হাত, বা একটা বাড়ির প্রস্থ দেখা গেল 20 হাত। তারপর এই যে হাত, এটা হলো একটা একক, মানে একটা বড় দৈর্ঘ্যকে হাতের দৈর্ঘ্য কতটা সেই ভাগে ভাগ করে আমরা হাত হচ্ছে এটা পরিমাপ করছি। ঠিক একই রকমভাবে হাত তো সবার সমান নয়, অনেকের হাত ছোট হতে পারে, অনেকের বড় হতে পারে। তাই সেই দৈর্ঘ্যটাকে এমন একটা সুবিধাজনক একক দিয়ে ওটাকে ভাগ করতে হবে যাতে সব জায়গায় পরিমাপ করলে সেটা একই আসে। তাই সুবিধাজনক একক পদ্ধতি এসেছে। যেমন ধরো মিটার, একটা নির্দিষ্ট দৈর্ঘ্য হলো 1 মিটার। এর সংজ্ঞাটা তোমরা পড়েছো। ফ্রান্সের ইন্টারন্যাশনাল প্যারিস শহরে যে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্সের দপ্তর আছে, সেখানে প্লাটিনাম ইরিডিয়ামের একটা দণ্ড রয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সেই দণ্ডটার দুটো দাগের মধ্যবর্তী যে দূরত্ব, সেটাকে বলা হয় 1 মিটার। এবার সেই 1 মিটারের যত গুণ কোনো একটা দৈর্ঘ্য, সেটাকে তত মিটার আমরা বলে থাকি। এটা শুধুমাত্র আমি একটা দৈর্ঘ্য দিয়ে উদাহরণ দিলাম। অন্যান্য যে ভৌত রাশি, যেমন ভর, একটা সুবিধাজনক পরিমাণ পদার্থকে আমরা একক ভর ধরে নিয়েছি। যেমন 1 গ্রাম ভর, একটা সুবিধাজনক পরিমাণকে 1 গ্রাম ধরে নেওয়া হয়েছে। এবং কোনো একটা বস্তুর ভর ওই 1 গ্রাম ভরের সাপেক্ষে যত গুণ, তার ভর তত গ্রাম। বা 1 কিলোগ্রাম, তোমরা পড়েছ যে 1 কিলোগ্রাম ভর বলতে, মানে বোঝার সুবিধার জন্য আমরা যেটাকে ইউজ করে থাকি, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব তো সব থেকে বেশি হয়। এই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি 1 লিটার জল নিই, তার যেটা ভর সেটাকে 1 কিলোগ্রাম ধরা হয়। এই 1 কিলোগ্রামের সাপেক্ষে কোনো বস্তুর ভর যত গুণ, তার ভরকে আমরা তত কিলোগ্রাম বলে থাকি। এইভাবেই বিভিন্ন একক পদ্ধতি উদ্ভাবন হয়েছে। এবং একক পদ্ধতি উদ্ভাবনের সময় আরও অন্যান্য অনেক কিছু বিষয়কে বিবেচনা করা হয়, যে এক একক বলতে কতটা হবে। যেমন তড়িৎ প্রবাহ মাত্রার একক 1 অ্যাম্পিয়ার, আয়তনের একক 1 ঘন সেন্টিমিটার হতে পারে, 1 ঘন মিটার হতে পারে, আবার 1 লিটার হতে পারে। বলবে একই ভৌত রাশি পরিমাপের জন্য আবার বিভিন্ন একক পদ্ধতি এলো কেন? হ্যাঁ, আমরা যখন ছোট পরিমাণ ক্যালকুলেট করি, মাপি, তখন ছোট এককের প্রয়োজন হয়। আর যখন বড় পরিমাণ আমরা মাপি, তখন বড় এককের প্রয়োজন হয়। এই জন্য একই ভৌত রাশির জন্য আবার ছোট একক রয়েছে, বড় একক রয়েছে, তার থেকে বড় একক রয়েছে। যেমন ধরো একটা এই যে অণু পরমাণু, এদের ডায়ামিটার বা পারস্পরিক দূরত্ব, এইসব পরিমাপের ক্ষেত্রে আমরা খুব সূক্ষ্ম একক মাইক্রন, অ্যাংস্ট্রম, এগুলো ব্যবহার করতে পারি। আলোর তরঙ্গ দৈর্ঘ্য, অ্যাংস্ট্রম ব্যবহার করতে পারি, ন্যানোমিটার ব্যবহার করতে পারি। এবারে তুমি যে খাতার পাতায় দাগ টানছো, একটা সরলরেখা আঁকছো, তার দৈর্ঘ্য কি সেন্টিমিটারে, মিলিমিটারে পরিমাপ করবে। কিন্তু যদি আমি এখান থেকে বাঁকুড়ার দূরত্ব বলি, এটা নিশ্চয়ই সেন্টিমিটারে মাপবে না। এই জায়গাটা পিমোড়ের কাছাকাছি, পিমোড় থেকে বাঁকুড়ার দূরত্ব প্রায় 50 কিলোমিটার। তাহলে এটা নিশ্চয়ই সেন্টিমিটারে মাপবে না, বা মিলিমিটার মাপবে না, বা অ্যাংস্ট্রমে মাপবে না।
তাহলে এই ক্ষেত্রে সুবিধাজনক এককটি হলো কিলোমিটার। এইভাবে আমরা সুবিধাজনক একক ধরে নিয়েছি। আর এই পরিমাপের প্রয়োজনেই একক আবিষ্কার হয়েছে। কোনো কিছু পরিমাপ করতে গেলে দুটো জিনিস প্রয়োজন, একটা হলো ওর সাংখ্যমান, একক এবং সাংখ্যমান। তবে কিছু কিছু ভৌত রাশির ক্ষেত্রে শুধু সাংখ্যমান রয়েছে, একক নেই। এরকম উদাহরণ রয়েছে, যেমন ধরো আলোর প্রতিসরাঙ্ক। আলোর প্রতিসরাঙ্ক একটা সংখ্যা মাত্র, এর একক নেই। ধরো কোনো একটা মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক 0.34, এরকম কিছু একটা হলো, না সরি 0.34 হবে না, কোনো একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক সর্বদা একের বেশি হবে পরম প্রতিসরাঙ্ক। কারণটা আমি বুঝিয়ে বলছি। কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলতে বোঝায় শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ, মানে শূন্য মাধ্যমে আলোর বেগ এবং ওই মাধ্যমে আলোর বেগের অনুপাতকে বলা হয় ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। তো আমরা তো জানি যে শূন্য মাধ্যমে আলোর বেগ অপর যে কোনো মাধ্যমের তুলনায় বেশি। তাহলে উপরে যদি শূন্য মাধ্যমে আলোর বেগ হয় ডিভাইডেড বাই তলায় যদি ওই প্রদত্ত মাধ্যমে আলোর বেগ হয়, তাহলে তো উপরের লবটা বড় হবে, হরটা ছোট হবে। তাহলে যে কোনো মাধ্যমেরই পরম প্রতিসরাঙ্কের মান একের বেশি হবে। এবং দুটো বেগের অনুপাত হওয়ার জন্য বেগের একক উপরে আর নিচে একই থাকার জন্য একক ক্যান্সেল হয়ে যাচ্ছে। উপরে যদি মিটার পার সেকেন্ড হয়, নিচেও মিটার পার সেকেন্ড। তাহলে উপরের সংখ্যা আলোর শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এবং নিচে যদি অপর একটা মাধ্যম নিই যার মধ্যে আলোর বেগ হয়তো 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাহলে এই মিটার পার সেকেন্ড উপর নিচে ক্যান্সেল হয়ে যাবে, এবং ওই সংখ্যার যে ভাগ ফল সেটা পড়ে থাকবে 3 × 10⁸ বাই 2 × 10⁸, 10⁸ ক্যান্সেল, 3/2। 3/2 এর মান কি? একের বেশি সর্বদাই হবে। তাহলে আরও কিছু কিছু রাশি আছে, যেমন ধরো আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব বলতে বোঝায় কোনো একটা পদার্থের ঘনত্ব এবং 4°C উষ্ণতায় জলের ঘনত্বের যেটা অনুপাত, এটাকে বলা হয় ওই পদার্থটির আপেক্ষিক গুরুত্ব। এটা আবার সংজ্ঞাটা অন্যভাবেও দেওয়া যায়। কোনো নির্দিষ্ট আয়তনের একটা পদার্থ নিয়েছি, যার ভর মাপলাম, এবং সেই আয়তনের 4°C উষ্ণতায় জলের ভর মাপলাম, দুটো ভরের অনুপাত করলাম, তাহলে এটা আপেক্ষিক গুরুত্ব পাওয়া যাবে। তাহলে যেহেতু এটা প্রথম সংজ্ঞা অনুযায়ী ঘনত্বের অনুপাত যদি নিই, দুটো ঘনত্বের একক ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আপেক্ষিক গুরুত্বের কোনো একক থাকবে না। আবার যদি নির্দিষ্ট আয়তনের কোনো পদার্থের ভর নিই এবং একই আয়তনে অপর একটি পদার্থের ভর নিই, তাহলেও দুটো ভরের অনুপাত হওয়ার জন্য আপেক্ষিক গুরুত্বের কোনো একক থাকবে না। এবার পারমাণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব, এগুলোও কিন্তু এককবিহীন হয়। কারণ পারমাণবিক গুরুত্বের সংজ্ঞাতে বলা হয় কোনো পদার্থের একটা পরমাণু একটা C12 মানে কার্বনের আইসোটোপ যার ভর সংখ্যা 12, সেই C12 পরমাণুর 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী, সেটাকে বলা হয় তার পারমাণবিক গুরুত্ব। তাহলে দুটোই ভরের একক উপর নিচে হবে, ওই পরমাণুর ভর ডিভাইডেড বাই তলায় C12 পরমাণুর 1/12 অংশের ভর। দুটোরই একক যদি কিলোগ্রাম হয়, উপর নিচে কিলোগ্রাম কিলোগ্রাম কেটে যাবে। বা পরমাণু ভর আমরা AMU দিয়েও মাপতে পারি, AMU অ্যাটমিক মাস ইউনিট, তা দিয়েও যদি মাপা হয় উপর নিচে একই একক হওয়ার জন্য ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পারমাণবিক ভরেরও কোনো একক থাকবে না। ঠিক একই রকম আণবিক ভরেও এককবিহীন। এরকম অনেক ভৌত রাশি আছে যেগুলোর একক নেই, শুধুমাত্র সংখ্যা। এবার তোমাদের জানতে হবে একটা একক থেকে অন্য এককে কনভার্সনের নিয়মটা কি, এটা খাতায় কলমে দেখাতে হবে। কোনো একটা এককে অন্য এককে কনভার্টের প্রয়োজন হতে পারে অঙ্ক করার সময়। ধরো SI পদ্ধতিতে কিছু একক দেওয়া আছে, কিছু একক CGS পদ্ধতিতে দেওয়া আছে, তাহলে আমাকে একই একক পদ্ধতিতে এনে সেগুলো সূত্রে বসাতে হবে, তারপর ক্যালকুলেট করতে হবে।
আবার কিছু ব্যবহারিক একক রয়েছে। তোমরা একক পদ্ধতি জানো, সিজিএস পদ্ধতি। মূল যে প্রাথমিক রাশিগুলো দৈর্ঘ্য, ভর, সময়, দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম, সময়ের একক সেকেন্ড ধরে যে পদ্ধতিটা উদ্ভাবন হয়েছে সেটা হলো সিজিএস পদ্ধতি। এসআই পদ্ধতি কোনটা? যেটা আগে নাম ছিল এমকেএস পদ্ধতি। দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম এবং সময়ের একক সেকেন্ড ধরে যে একক পদ্ধতিটা উদ্ভাবন হয়েছে সেটা এমকেএস পদ্ধতি। এই এমকেএস পদ্ধতিতে তিনটা প্রাথমিক রাশি যে দৈর্ঘ্য, ভর, সময়, এদের সাথে আরও চারটা প্রাথমিক রাশি অতিরিক্ত যোগ করে মোট 7টা প্রাথমিক রাশি ধরা হয়েছে। সেইগুলো মিলে এখন বলা হয় এসআই পদ্ধতি। এটা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, আন্তর্জাতিক পদ্ধতি বলা হয় এটাকে। এছাড়া ইউরোপিয়ান কান্ট্রিতে যে একক পদ্ধতি এখন প্রচলিত বেশি, আগের থেকেও ব্যবহার হয়ে আসছে, এখনও ওই পদ্ধতি ওরা মানে বহু কিছু পরিমাপ করে, সেটা হলো ব্রিটিশ পদ্ধতি বলা হয় বা এপিএস পদ্ধতি। এপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক ফুট, ভরের একক পাউন্ড আর সময়ের একক সেকেন্ড। তাহলে তিনটা একক পদ্ধতিতেই সময়ের একক সেকেন্ড। অর্থাৎ কোনো একটা গাণিতিক সমস্যা সমাধান করতে গিয়ে যদি দেখা যায় সময় মিনিটে আছে বা ঘন্টায় আছে, সেটাকে আমাকে সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে।